কিন্তু অনেকেই রয়েছেন যারা সেই বাহবা তো দূরের কথা, একেবারে বিরোধিতায় নেমে গিয়েছেন। তার কারণ তারা বামপন্থী, এবং বামপন্থী মানেই আপনারা বুঝতে পারছেন যে তাদের কখনোই মানে সঠিক কথাগুলো হজম হয় না। মুসলিম সমাজকে অন্ধকারে রাখতে শুধু ইসলামী উগ্রপন্থীরাই সক্রিয় নন, তথাকথিত প্রগতিশীল ও বামপন্থীদের একটি অংশ এই অচলাবস্থাকে রক্ষা করেন। তবে বিজেপিকেও মনে রাখতে হবে, যাদের আদর্শতা নেই, অর্থাৎ যে দল তাদেরকে মন্ত্রী বানালেন সেই দলে তারা লাথি মেরে আজ বেরিয়ে যাচ্ছেন শুধুমাত্র তারা ক্ষমতায় নেই বলে। আর বিজেপি যে একেবারে অমর, ইমর্টাল, তা কিন্তু নয়। বিজেপিকেও যেতে হবে, নতুন সরকার আসবে, তখন কি বিজেপির সঙ্গে এই গদ্দারেরা থাকবেন? সেটা একটা বড় প্রশ্ন টুলু মণ্ডলকে নিয়ে। টুলু মণ্ডলের ভাগনা কিন্তু একেবারে ভারতবর্ষ থেকে পালিয়ে নেপালে যাবার চেষ্টা করছিলেন, সেই সময় তাকে পাকড়াও করা হয়। আর এই নাজিমউদ্দিন ওরফে টুলু, এনার সম্পত্তির হদিশ আরও মিলছে। মানে আপনাদের গতকালকেও বলেছিলাম 122 কোটি সম্ভবত, তো সেগুলো বেড়ে এখন দাঁড়িয়েছে 186 কোটি। এর পাশাপাশি 300 বিঘে জমি, 242টা নামি দামি গাড়ি, এবং অডি, BMW, 60টি বাড়ি, একটি বাগান বাড়ি এবং ফার্ম হাউস, যাবতীয় রকমের যে বিলাসিতা সবটা কিন্তু এই টুলু মণ্ডল উপভোগ করতেন। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। যাদের বাড়িঘর ওই বর্ডার এরিয়াগুলোতে রয়েছে তারা হয়তো ইদানিং লক্ষ্য করছেন যে বহু BSF থেকে শুরু করে গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা সেখানে আনাগোনা করছেন। এর পেছনে নিশ্চিতভাবে কারণ রয়েছে। কিছু কারণ তো অবশ্যই কনফিডেন্সিয়াল, যেগুলো প্রকাশ পায়নি। কিছু কারণ যেগুলো প্রকাশ পেয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হলো আমাদের ভারতবর্ষের মানে পশ্চিমবঙ্গের সঙ্গে অনেকগুলো জেলা রয়েছে যেগুলো একেবারে বাংলাদেশ লাগোয়া। তো সেই বর্ডার এরিয়াগুলোতে 40টার বেশি, প্রায় 40খানা একেবারে ওই IB তৈরি করা হবে, অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো। এতদিন বাড়ি ভাড়া করে কাজ চালানো হতো, এই বাড়ি ভাড়া আর করা হবে না। নিজস্ব প্রপার্টি তৈরি করবে ভারত সরকার, যেখানে প্রায় ওই ধরুন 50 একর 50 একর জমির প্রয়োজন রয়েছে রাজ্য সরকারকেও, সেটা জানানো হয়েছে। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের বীরভূমে বিশেষত কত পরিমাণে গরু পাচার হয়, সেটা একেবারে মূল দ্বার। সেখান দিয়ে অনেকগুলো গরু পাচার হয়েছে অতীতে। এর পাশাপাশি গোল্ড স্মাগলিং থেকে শুরু করে যাবতীয় রকমের নেশা জাতীয় দ্রব্য, কাফ সিরাপ, ওষুধপত্র, মেকআপ প্রোডাক্ট এখন ভীষণ পরিমাণে বাংলাদেশের চাহিদা রয়েছে, সেইগুলো এই ভারতবর্ষ থেকে সেখানে চোরাচালান করা হয়। তো এই সব কারণে ভারত সরকার এই ধরনের পদক্ষেপ নিচ্ছে, কিন্তু এই কারণই যথেষ্ট নয়। তার চেয়েও বড় কারণ যেটা, সেটা হলো অনুপ্রবেশকারী। এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আমাদের ভারতবর্ষের যে ডেমোগ্রাফি সেটাকে দিনকে দিন আমূল পরিবর্তনের দিকে ঠেলে দিচ্ছেন, যার ফলে যারা আগে থেকে আদি ভারতীয় রয়েছে তাদের কর্মসংস্থানে ভাটা পড়ছে, তাদের ব্যবসা বাণিজ্যে ভাটা পড়ছে, এবং যত রকমের সুযোগ সুবিধা, সেটা রেশন থেকে শুরু করে রাজ্য সরকারি চিকিৎসা, সবটা তারা উপভোগ করছেন। এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী ট্যাগ, সেই ট্যাগলাইন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে মুছে ফেলেছিলেন। আজ যখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, যখন বিজেপি সরকারে রয়েছেন, তখন সেই ট্যাগলাইনকে আবারও ফিরিয়ে আনছেন তারা, যে সে নো টু বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদেরকে আর ঢুকতে দেওয়া হবে না। এখন আমাদের না বলতে শিখতে হবে, নইলে আমাদের ভারতবর্ষের ডেমোগ্রাফি কিন্তু আমূল পরিবর্তনের দিকে এগিয়ে যাবে, যেটা মোটেই কাম্য নয়। এবং যদি সেটা হয়, তবে আপনারা পাকিস্তানকে দেখেছেন, আপনারা দেখেছেন বাংলাদেশকে, সেখানে কি বর্বরতা চলেছে। আর আরও একটি প্রধান কারণ কি হতে পারে, সেটা হলো আপনারা জানেন কিছুদিন আগে পর্যন্তও ইউনূস, সেই মাথামোটা ইউনূস কিন্তু তাদের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন, মানে ওই মুখ্য সচেতক বোধহয় কি একটা বলে। তো সেই মুখ্য সচেতক মহাশয় যত মন্তব্য করেছেন, সব মন্তব্য ভারত বিরোধী মন্তব্য। এখন যে তারেক রহমান নাকি এসেছেন, তিনি বড় বড় কথা বলেন ঠিকই, কিন্তু কার্যকারিতা কিছুই হয় না। হয়তো তিনি আগামী দিনে বন্ধুত্বের হাত বাড়াবেন, যেটা স্বাভাবিক, কারণ বাংলাদেশের সম্পদ কত কি রয়েছে আর বাংলাদেশের আর্থিক অবস্থা কি, সেটা সকলের কাছেই একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। সুতরাং এই নিয়ে আমাদের আলোচনা করে খুব বেশি কাজ নেই। তবে আরও একটা অন্যতম প্রধান কারণ হলো, এই যে কিছুদিন আগে আপনারা দেখলেন বর্ধমান থেকে জৈসি মোহাম্মদ, এক জঙ্গি, তাকে গ্রেপ্তার করা হলো। এটা STF এর বলা যেতে পারে বিরাট বড় একটা সাফল্য। তবে এই হামিম মণ্ডল তিনি কিন্তু একা ছিলেন না।
এখন আরও কিছু তথ্য ধীরে ধীরে বেরিয়ে আসছেন, ক্রমশই সেগুলো প্রকাশ পাচ্ছে। সেটা হলো হামিম মণ্ডল ওরফে হামিদ বোধহয় সম্ভবত, তার বান্ধবী অর্পিতা, সেই বান্ধবীর সঙ্গে নাকি তার সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ হয়, 4 বছরের প্রেম তাদের রয়েছে। আর সবথেকে ভাবনার বিষয় হলো এখন আমাদের বাইরের রাজ্যের সঙ্গেও এই হামিম মণ্ডলের যোগাযোগ রয়েছে, আর বিশেষত বাইরের রাজ্য কি বাইরের দেশ পাকিস্তানের সঙ্গেও যোগাযোগ রয়েছে। এই অর্পিতা মেয়েটি, অর্পিতা সরকার ঝাড়খণ্ড থেকে বিলং করেন। এবার প্রশ্ন হচ্ছে, এনাকে কোনোভাবে মাইন্ড ওয়াশ করা হয়েছে নাকি এনাকে টাকার প্রলোভন দেখানো হয়েছে, সেটা তদন্তকারীরা খোঁজ চালাচ্ছেন, সমস্তটাই তদন্তের আওতাভুক্ত হয়েছে। তবে যেটা এখন মূলে যিনি রয়েছেন এই সমস্ত কর্মকাণ্ডের মূলে একজন, তিনি হলেন শাহজাদ ভাট্টি। তিনি কিন্তু বিভিন্ন রকমের নির্দেশ দিয়েছেন, যে নির্দেশগুলো আদেও হোয়াটসঅ্যাপে যেত না। মানে এই যে নজরদারিগুলো এড়ানো, এই কারণে হোয়াটসঅ্যাপে কোনো রকমের কথাবার্তা চলতো না, বরং ডিসকর্ড সার্ভার, আপনারা বলছেন ডিসকর্ড অ্যাপ হয়ে থাকে, যেগুলো গেমার্সরা ইউজ করে থাকেন, সেই অ্যাপ ব্যবহার করতেন এই অর্পিতা এবং হামিম মণ্ডল। তবে অর্পিতা বলে যে মেয়েটির সন্ধান পাওয়া গিয়েছে, তাকে একমাত্র ব্যবহার করা হতো সেই হানি ট্র্যাপের জন্য। মানে হানি ট্র্যাপের মধ্য দিয়ে বড় কোনো ব্যক্তি, সেটা নেতা হতে পারে, এখন যেমন উমেশ রায়, তিনি কি বলছেন সেটা একবার আপনাদের সামনে রাখবো, তবে আপনাদের কাছে বিষয়টা আরও স্পষ্ট হয়ে উঠবে। পাকিস্তান থেকে একজন আবিদ ভাট বলে একজন ব্যক্তি আমাকে লাগাতার ফোন করেছিল, হোয়াটসঅ্যাপে ইন্টারন্যাশনাল কল করতো, আর অনেক আমাকে থ্রেট দিয়েছিল, আমাকে দিয়েছে, সিএমকে দিয়েছে লাগাতার। এই দেখুন, আমি আপনাকে দেখাই, এটা কি হোয়াটসঅ্যাপ? আবিদ জাট এ ওখান থেকে বলছে যে আমি অনেকগুলো ঘটনা করেছি, আমি একে মেরেছি, ওকে মেরেছি, সিএমকে মারবো, তারপরে আমাকে মারবে, এরকম করে এবার রেকি করতো। আমার অফিসের ভিডিও পাঠিয়েছে, আমার গাড়ির ভিডিও পাঠিয়েছে। তারপর পুলিশ এটাকে দেখেছে, আর দেখার পরে আমরা একটা ইন্টেল পেয়েছি যে পাকিস্তান থেকে কিছু লোককে পয়েন্ট করা হয়েছে এই কাজের জন্যে, সে আমার ছেলেকে কিডন্যাপ করবে। এরকম যে একটা লোককে ধরেছে, সে আমার বাড়ির পাশে থাকে, পিলখানায় থাকতো, ওর ওখানে দোকান আছে, ওর একটা গঞ্জি ফ্যাক্টরি আছে, পরে ও বর্ধমানে ওর একটা ফ্ল্যাট আছে। ধরা পড়েছে, এক একটা করে পরত দর পরত মামলা খুলবে, এর সঙ্গে যারা যুক্ত আছে তারা সবাই ধরা পড়বে। আপনারা শুনলেন রাজ্যের মন্ত্রী উমেশ রায়ের বক্তব্য। এর থেকে এতটুকু স্পষ্ট হয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো বটেই, তবে অনেকগুলো মন্ত্রীকেও যেন এনারা টার্গেট করে রেখেছিলেন। আর শুধুমাত্র এটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে নেই, এখন ঝাড়খণ্ড যোগ পাওয়া যাচ্ছে, কাশ্মীর যোগ পাওয়া যাচ্ছে, সবটাই তদন্তের আওতাভুক্ত হচ্ছে ক্রমশই। সে কারণেই হয়তো এখন বাংলাদেশ ভারত সীমান্তেও কড়াকড়ি একটা করে দেওয়ার চেষ্টা চলছে, কারণ বাংলাদেশেও কিন্তু জামাতে ইসলাম রয়েছে, যারা চূড়ান্ত ভারত বিরোধী, চূড়ান্ত হিন্দু বিদ্বেষী বলা চলে। তো তাদের থেকে যাতে ভারতবর্ষকে রক্ষা করা যায়, সে কারণেই এখন যাবতীয় রকমের পদক্ষেপগুলো ভারত সরকার নিয়ে থাকছেন। এবার আসি আমাদের গতকাল, মানে গত দিনগুলোতে যে আলোচনা করছিলাম সেই টুলু মণ্ডলকে নিয়ে। টুলু মণ্ডলের ভাগনা কিন্তু একেবারে ভারতবর্ষ থেকে পালিয়ে নেপালে যাবার চেষ্টা করছিলেন, সেই সময় তাকে পাকড়াও করা হয়। আর এই নাজিমউদ্দিন ওরফে টুলু, এনার সম্পত্তির হদিশ আরও মিলছে। মানে আপনাদের গতকালকেও বলেছিলাম 122 কোটি সম্ভবত, তো সেগুলো বেড়ে এখন দাঁড়িয়েছে 186 কোটি। এর পাশাপাশি 300 বিঘে জমি, 242টা নামি দামি গাড়ি এবং অডি, BMW, 60টি বাড়ি, একটি বাগান বাড়ি এবং ফার্ম হাউস, যাবতীয় রকমের যে বিলাসিতা, সবটা কিন্তু এই টুলু মণ্ডল উপভোগ করতেন। এই তদন্ত প্রক্রিয়া তো ক্রমশ এগোচ্ছে, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা কিন্তু শোচনীয় হয়ে দাঁড়াচ্ছে যতটা সময় এগোচ্ছে। কারণ এখন দুজন চিকিৎসক কিন্তু মিল হচ্ছে, অর্থাৎ আগেকার যিনি চিকিৎসক, যিনি দল ভাঙালেন, আবার পরের যিনি চিকিৎসক, যিনি এখন দলে রয়েছেন, কালীঘাট তৃণমূলে রয়েছেন, তিনি কালীঘাট তৃণমূল ছেড়ে যাচ্ছেন, এমনই কিছু খবর পাওয়া যাচ্ছে। আর এই দুই চিকিৎসক আর কেউ নয়, সেই শশী এবং কাকলি। শশী কাকলি এখন ক্লিনিকে দেখা করছেন, আর ক্লিনিকে প্রায় 2 ঘন্টা ধরে তাদের কথাবার্তা চলেছে। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কাকলি দেবীর ছেলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে যে শশী দেবী হয়তো তাদের সঙ্গে যোগ দেবেন, আবার সেই পোস্ট ইতিমধ্যেই তিনি আবার ডিলিটও করে দেন। এই হচ্ছে তাদের রঙ্গনাট্য চলছে। যদিও এটা স্পষ্ট যে এই শশী পাজা কিন্তু দল ছাড়বেন, কারণ একটা 21শে জুলাই উনি কালীঘাটের যে তৃণমূল, সেই তৃণমূলের মঞ্চে ছিলেন না।
তা এর থেকে এতটুকু স্পষ্ট হয় 20 জনের পাশাপাশি এখন আরও একজন যোগ দিতে চলেছেন সেই এনসিপিআইতে। তবে বিজেপিকেও মনে রাখতে হবে যাদের আদর্শতা নেই, অর্থাৎ যে দল তাদেরকে মন্ত্রী বানালেন সেই দলে তারা লাথি মেরে আজ বেরিয়ে যাচ্ছেন শুধুমাত্র তারা ক্ষমতায় নেই বলে। আর বিজেপি যে একেবারে অমর ইমর্টাল তা কিন্তু নয়, বিজেপিকেও যেতে হবে, নতুন সরকার আসবে, তখন কি বিজেপির সঙ্গে এই গদ্দারেরা থাকবেন সেটা একটা বড় প্রশ্ন। সুতরাং আপনারা যাকে নিচ্ছেন ভালোভাবে সাদরে গ্রহণ করুন, তবে তাদেরকে খুব বেশি উঁচু দরের মানের যে পদগুলো সেগুলো দেবেন না। আপনারা আপনাদের আদি কর্মী বা নেতাদেরকে সেই পদগুলো যদি দেন, তবে দাঁড়িয়ে হয়তো তারা আদর্শের খাতিরে আপনাদের কাছে থাকতে পারে। কারণ এটা তো দিনের শেষে ধ্রুব সত্য যে কোনো রাজনৈতিক দলই চিরস্থায়ী নয়। মোদিজিকেও যেতে হবে, এই বিজেপির পশ্চিমবঙ্গকেও যেতে হবে, আগামীতে বামফ্রন্ট আসবে না কংগ্রেস আসবে সবটাই নির্ভর করবে কিন্তু ভবিষ্যতের উপরে। যখন বামপন্থীর কথা মুখে এলোই, তবে আমাদের এখন আবারও ফিরে যেতে হবে 2007 সালে, যখন দাঁড়িয়ে তসলিমা নাসরিনকে এই পশ্চিমবঙ্গের কলকাতা ছাড়তে হয়, দিল্লিতে থাকতে যেতে হয়। এবং আজ যখন উনি কলকাতায় ফিরেছেন, তার একটা বক্তব্য পুরো সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে, সবাই সেই মন্তব্যকে বাহবা দিচ্ছেন, কিন্তু অনেকেই রয়েছেন যারা সেই বাহবা তো দূরের কথা, একেবারে বিরোধিতায় নেমে গিয়েছেন। তার কারণ তারা বামপন্থী, এবং বামপন্থী মানেই আপনারা বুঝতে পারছেন যে তাদের কখনোই মানে সঠিক কথাগুলো হজম হয় না। তসলিমা নাসরিন যে বক্তব্যটা রেখেছেন সেটা দিয়েই কোটানকোট বলতে হয় যে মুসলিমদের অন্ধকারে রাখতে ইসলামী উগ্রপন্থীরাই নয়, বরং বামেরাও সমানভাবে দায়ী। অর্থাৎ বামফ্রন্ট সংস্কৃতির দোহাই দিয়ে মুসলিম নারীদেরকে যেভাবে বঞ্চনার শিকার করেছেন, অর্থাৎ আপনারা জানেন যে সুদূর অতীত থেকে এখানে কম্পিউটার, পশ্চিমবঙ্গে কম্পিউটার, আধুনিক প্রযুক্তি সেগুলোকে আসতে না দেওয়া, নিজেরা সেগুলোকে ব্যবহার করেন কিন্তু সাধারণ মানুষদেরকে সেগুলোকে বিরত রাখা। কারণ কি? কারণ একটাই, যে যত মানুষ জানবেন ততই প্রশ্ন করবেন। মুসলিম সমাজকে অন্ধকারে রাখতে শুধু ইসলামী উগ্রপন্থীরাই সক্রিয় নন, তথাকথিত প্রগতিশীল ও বামপন্থীদের একটি অংশ এই অচলাবস্থাকে রক্ষা করেন। নিজেরা বাক স্বাধীনতা ও নারী পুরুষের সমানাধিকার ভোগ করেও ইসলামের সমালোচক ও সংস্কারকদের তারা মুসলমান বিদ্বেষী আখ্যা দেন। আমি অহরহ তাদের আক্রমণের শিকার হই। তাদের অভিযোগ, আমি কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মৌলবাদীদের বিরুদ্ধে একই রকম ভাবে যুদ্ধ করছি না? তারা কি একই যুক্তিতে রাজা রামমোহন রায়কেও এই বলে বাতিল করেন যে তিনি সতীদাহের বিরুদ্ধে লড়েছেন কিন্তু পৃথিবীর সব ধর্মের সব কুসংস্কারের বিরুদ্ধে একই সঙ্গে লড়েননি? তথাকথিত প্রগতিশীলরা, তথাকথিত সেকুলার উদার বামপন্থীরা ব্যবহার করেন অপবাদ, উদ্দেশ্যনীয় সন্দেহ এবং সামাজিক বর্জন। পদ্ধতি আলাদা কিন্তু ফল একই। ইসলামের সমালোচনা বন্ধ হয়, মুসলিম নারীর বঞ্চনা অক্ষত থাকে, মুসলিম সমাজের বিবর্তন থেমে থাকে। তো এই বামপন্থীরা আসলেই কি তারা মার্কসিজমে বিশ্বাস করেন? সেটা নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন উঠেছে। যখন শতরূপ ঘোষ বড় বড় কথা বলেন ঠিকই, তবে যখন তার যে জ্ঞান, তার যে গাড়ি বাড়ি সেগুলো সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার প্রশ্ন ওঠে, তখন কিন্তু সেটা তিনি করেন না। মানে আপনারা তো ইকুয়ালিটির কথা বলেন, আপনাদের দিনের শেষে একটাই কথা যে আমরা হচ্ছে পিরামিড স্ট্রাকচারে বিশ্বাস করি, সাধারণ মানুষ ওই উপরে পিরামিডের সর্বোচ্চ চূড়ায় যিনি বসে রয়েছেন তাদেরকে কন্ট্রোল করবেন। কিন্তু আপনাদের দল তো সব থেকে বড় দ্বিচারিতার উদাহরণ। আপনারা তো উপর থেকে আপনাদের মোহাম্মদ সেলিম যা নির্দেশ দেবে নিচুতলার কর্মীদেরকে তাই মানতে হয়। তো সরকারে আসলে আপনারা পিরামিড স্ট্রাকচার মানবেন? আর অন্যদিকে যখন বিজেপি সমর্থকেরা ডিম ছোড়াছুড়িতে মেতেছেন, তখন শ্রমিক ভট্টাচার্য বারংবার বলছেন যে ক্ষমতা চিরস্থায়ী নয়, আমাদেরও যেতে হবে, সুতরাং ডিম কিন্তু অন্য দিক থেকেও পড়তে পারে। আর উনি 15 দিন সময় বেঁধে দিলেন, কারণ অনেক বিজেপি নেতাকর্মীরা রয়েছেন যারা এখন থেকেই কাটমানি নিতে শুরু করে দিয়েছেন, তোলাবাজি শুরু করে দিয়েছেন। আর সব থেকে যেটা বড় কথা, আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে এগুলোকে অভিজ্ঞতা করছি, আমরা এগুলোর সম্মুখীন হচ্ছি।
করছি সেটা হলো অনেক বিজেপি নেতাদের মধ্যে এখন অহংকার এসেছে। চুনোপুটি নেতারা আজ রাঘব বোয়াল হয়েছেন বলে তাদের হঠাৎ মানে যেরকম হয় হঠাৎ কারোর যদি ক্ষমতা চলে আসে তবে তার মধ্যে একটা প্রচ্ছন্ন অহংকারও জন্মায়, যেটা এই বিজেপির ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। আর সব শেষে আমরা জান্তার মান্তারের অভিজিৎ জীবকের যে সো কল সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে কিছুটা আলোচনা করি। কারণ এখন এমন কিছু তথ্য পাওয়া যাচ্ছে যে এই অভিজিৎ দীপকে যিনি বাইরে পড়াশুনো করতেন তার পড়াশুনো করার পয়সা কোত্থেকে আসলো। তিনি বারংবার বলছেন আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, মধ্যবিত্ত নয় একেবারে নিম্ন মধ্যবিত্ত এমনভাবে তিনি নিজেকে রিপ্রেজেন্ট করছেন। তিনি বলছেন আমার বাবা একজন জুনিয়র ইঞ্জিনিয়ার। এবার ওনার বাবা জুনিয়র ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকেন তবে 60 থেকে 65,000 টাকা ওনার বাবার বেতন হওয়ার কথা। এই বেতনে কি বিদেশে যাওয়া সম্ভব? এটা নিয়ে একজন আরটিআই কর্মী প্রশ্ন তুলেছেন। একদম স্বাভাবিক প্রশ্ন এটা। তাহলে তো আমাদের পশ্চিমবঙ্গ থেকে বহু ছাত্রছাত্রীরা বিদেশে গিয়ে পড়াশুনো করতেন। এমন তো বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের বেতন 80,000, তবে তারা হায়েস্ট হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পাঠান তাদের ছেলে মেয়েদের, বা ওই ধরুন ক্যালকাটা ইউনিভার্সিটি মানে কলকাতার ভেতরেই থাকে, হায়েস্ট অন্য রাজ্যে। তবে একেবারে বিদেশে পাঠানো সেটা কিন্তু সম্ভব নয় এই 60,000 বা 65,000 বেতনে সংসার চালানো, আবার সেই টাকার মধ্যে থেকে বিদেশে ছেলেকে পড়ানো, এটা বিরাট বড় একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়ায়। সে কারণেই অভিজিৎ দীপকে কিভাবে বাইরে পড়াশুনো করতে গেলেন, এত টাকা কোত্থেকে পেলেন, আর সব থেকে বড় কথা তিনি যে ভারত ছেড়েছেন। এখন বড় বড় কথা বলছেন ঠিকই, তবে উনি যাদের হয়ে কথা বলছেন সেই আমরা ইউথ, সেই ইয়াং জেনারেশন, তাদের জন্য তো তিনি তো আগে তো ব্যাটিং করেনি, তাদের জন্য তো আগে উনি এই ধরনের আন্দোলন করেননি। তখন আপনি কোথায় ছিলেন? নিজের আখের গোছাতে তো বিদেশে পাড়ি দিলেন। তখন মনে পড়েনি জেনজিদের কথা? হঠাৎ করে যখন মনে হলো এটা একেবারে পারফেক্ট সময় ভারতের মেইন স্ট্রিম রাজনীতিতে প্রবেশ করার জন্য, সাংসদ মন্ত্রী বিধায়ক পদ পাওয়ার জন্য, তখন একেবারে একটা গেম প্ল্যান করে উনি ভারতবর্ষে বিশেষত মুসলিমদেরকে টার্গেট করে একেবারে সফট টার্গেট বানিয়ে সেই যে প্রটেস্ট, যেখানে 80%-এর উপরে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা ছিলেন, আর মেধাবী ছাত্রছাত্রীদেরকে সেখানে সামনে রেখে পেছন থেকে উনি ছুরির আঘাত মারলেন। আপনাদের আগেও বলেছি, এখনও একই কথাই বলবো, এই অভিজিৎ দীপকে যে আন্দোলনটা সংগঠিত করেছেন সেটা নিজের ব্যক্তিগত স্বার্থে, অর্থাৎ এমপি বা বিধায়ক হবার লোভে। এটা প্রমাণ হবে যখন উনি 2029 সালে লোকসভা ভোটে দাঁড়াবেন এবং সাংসদ পদপ্রার্থী হবেন। যাই হোক, আজকের প্রতিবেদন এতটুকু রাখছি। যারা নতুন দেখছে নিশ্চিতভাবে চাইলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে। আপাতত অসংখ্য ধন্যবাদ।